কি হয়েছে? রোজা চোখ তুলে তাকালো। আহমেদ আবার বলল। কি এমন হয়েছে যে আত্মহত্যা করতে গিয়েছিলে? রোজা এবার উপায় না পেয়ে সমস্ত ঘটনা খুলে বলল আহমেদকে। যদিও একজন অচেনা ব্যক্তিকে এভাবে সব বলতে তার অস্বস্তি হচ্ছিল, কিন্তু না বলে উপায় নেই। আহমেদ তার সিনিয়র, ভার্সিটিতে সিনিয়রকে সম্মান করা বাধ্যতামূলক। কিছুটা ভয় নিয়েই রোজা সমস্ত ঘটনা খুলে বলল আহমেদকে। সবকিছু শুনে আহমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার দিকে, তারপর বলল। কত টাকা লাগবে? রোজা একটু সময় নিয়ে বলল। 15,000। আহমেদ তার পকেটে হাত ঢোকালো মানিব্যাগ বের করার জন্য। রোজা বিষয়টা বুঝতে পারল না। আহমেদ তার মানিব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে এগিয়ে দিল রোজার দিকে। রোজা একবার টাকাটার দিকে তাকালো আর একবার আহমেদের দিকে তাকালো। আহমেদ ইশারা করে রোজাকে টাকাটা নিতে বলল। রোজার তাও চুপ রইল। আহমেদ এবার বলে উঠল। রোজা তাৎক্ষণিক হাত নাড়িয়ে বলে উঠল। আপাতত এই 5,000 টাকা রাখো, বাকি টাকাটা বিকেলবেলা দিয়ে দেবো তোমাকে। এখন আমার কাছে টাকা নেই, বাড়িতে আছে। না না না, টাকা লাগবে না। আপনি আমাকে টাকা কেন দিচ্ছেন? আহমেদ চোখ রাঙিয়ে বলল। নিতে বলেছি নেবে, এত কথা কিসের? নাও। রোজা চিন্তায় পড়ে গেল। সে কোনোভাবেই এইভাবে তার সিনিয়রের কাছ থেকে টাকা নিতে পারবে না। আহমেদ এবার বলল। তুমি টাকাটা নিবে নাকি তোমাকে ভার্সিটি থেকে রাস্ট্রিগেট করার ব্যবস্থা করব? রোজা এবার ভয় পেল। কি আজব লোক রে বাবা, টাকা নিতে বলছে, আবার না নিলে ভার্সিটি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছে। রোজা কোনো উপায় না পেয়ে কাঁপা কাঁপা হাতে আহমেদের বাড়িয়ে দেওয়া টাকাটা নিল। আহমেদ মানিব্যাগ পকেটে ঢোকাতে ঢোকাতে বলল। বিকেলবেলা ভার্সিটির বাইরে অপেক্ষা করবে। বলে আর এক মুহূর্ত থাকলো না সে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল, কিন্তু বের হওয়ার আগে আর একবার মুখ ঘুরিয়ে বলে উঠল। বিকেলবেলা যদি তোমাকে ভার্সিটির বাইরে না পাই, তাহলে মনে করো কাল থেকে আর আসতেই হবে না, ভার্সিটিতে আসা বন্ধ তোমার। রোজা একটা শুকনো ঢোক গিলল। আহমেদের প্রস্থানের পর রোজা তার হাতের মুঠোয় মুচড়ে থাকা টাকাটার দিকে তাকালো। প্রথমে একটু অস্বস্তি হলেও পরে মনের মধ্যে এক ভালো লাগা কাজ করলো তার। একটা মানুষ ঠিক কতটা ভালো হলে এভাবে কাউকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করতে পারে, তাও আবার একটা অচেনা মেয়ের জন্য। রোজা সযত্নে টাকাটা তার ব্যাগে ঢোকালো। এরপরে তাকিয়ে রইল আহমেদের চলে যাওয়ার দিকে। ঠিক এইভাবেই দেখা হয়েছিল আহমেদ ও রোজার। এটাই ছিল তাদের প্রথম দেখা। এভাবেই শুরু হয়েছিল তাদের জীবনের এক নতুন সূচনা, এক নতুন প্রণয়ের গল্প। কি হলো আন্টি, চুপ করে গেলেন যে? তারপর বলুন। বর্তমান, উৎফুল্লে বলে উঠল নাহিদ। রাজিয়া রহমান হুঁশে এলেন আর বললেন। আরো বলতে হবে? অহনা বলে উঠল। অবশ্যই আন্টি, কি যে বলেন না, এখনো তো আসল কাহিনী শুরু হলো না। রাজিয়া রহমান বললেন। এই গল্প শুরু করলে আজ রাত শেষ হবে না, সারা রাত লাগবে শেষ করতে। রিয়াদ একটু চিন্তিত হলো। কথা সত্যি, তারপর বলল। আচ্ছা আন্টি, আজ যদি আমরা আপনার বাসায় থাকি তাহলে কোনো প্রবলেম হবে? রাজিয়া রহমান বললেন। না, একদম প্রবলেম হবে না, কিন্তু রোজা তোমাদেরকে থাকতে দিবে কি? নাহিদ বলল। সেটা আপনি আমাদের ওপর ছেড়ে দিন আন্টি। এর মধ্যেই রোজা হাঁক ছুড়ল। কি হলো মামুনি, তাড়াতাড়ি করো প্লিজ, বাড়িতে যেতে লাগবে। নোরা বলল। না মামুনি, দিও না, আমি মাছের মাথা নেব না, যার পছন্দ তাকেই দাও। রাজিয়া রহমান সবাইকে খেতে দিল। খাওয়ার এক পর্যায়ে রাজিয়া রহমান যখন মাছের মাথাটা রোজার প্লেটে তুলে দিতে চাইল, তখন রোজা বলে উঠল। কি ব্যাপার মামুনি, তুমি আমাকে মুরগির কলিজাটা কেন দিয়েছো? যার পছন্দ তাকে দিতে পারতে। বলতে বলতেই আহমেদ নিজের প্লেট থেকে কলিজার টুকরোটা রোজার প্লেটে দিয়ে দিল। রোজা ভ্রু কুঁচকে তাকালো আহমেদের দিকে।
আহমেদ এবং রোজার এসব কাণ্ড দেখে সবাই মুচকি হাসলো। এদিকে নোরার তো পেটের মধ্যে খাবারটাও যাচ্ছে না, সে তো অস্থির হয়ে আছে সেই অতীতের কাহিনী শোনার জন্য। একটু পর অহনা বলে উঠল, ম্যাম, আজ আমরা এখানেই থাকবো ভাবছি। রোজা খাওয়া থামিয়ে বলল। কোন দুঃখে? রিয়াদ চোখের ইশারা করতেই রাজিয়া রহমান বলে উঠল, আমি থাকতে বলেছি তাই। একদম ওদের কিছু বলবি না রোজা। আজ আমার খুব একা একা লাগছে। তোকে থাকতে বললেও তো থাকবি না, কাজের বাহানা দেখাবি। ওর অন্তত আমার সাথে। রোজা কিছু বলল না। অহনা বলে উঠল, ম্যাম, ভোর হলেই চলে যাব? সত্যি? রোজা এইবার ছোট করে বলল, ঠিক আছে, সকাল 6টার আগেই ফ্ল্যাটে চলে আসবে। আহমেদ এবং রোজা চলে যাওয়ার পর নাহিদ, অহনা, রিয়াদ, নুরা তারা চারজনই রাজিয়া রহমানকে ঘিরে বসেছে। বারান্দায় মাদুর বিছিয়ে দিয়ে রাজিয়া রহমান মাঝখানে বসে আছে এবং তাকে গোল করে ঘিরে ধরে রেখেছে তারা। অহনা এবার উৎসুক হয়ে বলল, আচ্ছা আন্টি, তারপর স্যার এবং ম্যামের প্রেমটা কিভাবে হয়েছিল? রাজিয়া রহমান একটু অপ্রস্তুত হলেন। যতই হোক তাদের দুজনকে তিনি ছেলে মেয়ের মতো দেখেন। তাদের প্রেমের কথা তিনি বলতে একটু অস্বস্তি বোধ করছেন। রিয়াদ বলে ওঠে, আন্টি বলুন প্লিজ, আপনি বুঝতে পারছেন না, আমাদের জানাটা দরকার। নুরা বলল। রাজিয়া রহমান এবার মুচকি হেসে বললেন, তারা যে আগে কে কার প্রেমে পড়েছিল সেটা আমি জানি না। কারণ কারণ তারা যে একে অপরকে ভালোবেসে ফেলেছিল সেটা তারা নিজেরাই জানতো না। রাজিয়া রহমান আবারও রূপ দিলেন অতীতে। 15,000 টাকা রোজাকে দেওয়ার পর আহমেদ আর রোজার সাথে দেখা করেনি, কিন্তু ভার্সিটিতে রোজা অনেক খোঁজ নিয়েছে আহমেদের বিষয়ে। তার মনে কৃতজ্ঞতা বোধ রয়েই গেছে। যতই হোক এইভাবে এমন দিনে তাকে টাকা দিয়ে সাহায্য করেছে লোকটা, একটা ধন্যবাদ তো তার পাওনা থাকে। কিন্তু রোজা আহমেদের দেখাই পেল না। ফিস জমা দেওয়ার কয়েকদিন পর রোজা ক্যান্টিনে আহমেদের দেখা পেল। আহমেদ হাতে গিটার নিয়ে টুংটাং আওয়াজ করছে এবং তার আশেপাশে তার বন্ধুরা সব গল্প করছে। রোজার ইচ্ছে হলো সেখানে গিয়ে আহমেদের সাথে কথা বলতে, কিন্তু এতগুলো ছেলের মাঝে যেতে সে অস্বস্তি বোধ করলো। ক্যান্টিনে খাওয়া দাওয়া শেষ হলে রোজা ক্যান্টিন থেকে প্রস্থানের সিদ্ধান্ত নিল, কিন্তু আবারও তার মন চলে গেল আহমেদের দিকে। রোজা আহমেদের সাথে খুব করে কথা বলতে চাইছে, একটা ধন্যবাদ দিতে চাইছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। রোজাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হুমায়রা বলে উঠল, কি হলো, দাঁড়িয়েছিস কেন? চল। রোজা বলল, ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত রে। অনেক দিন ধরেই চাচ্ছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। হুমায়রা বলল। তাহলে চল, ধন্যবাদ দিয়ে আসি। রোজা চোখ বড় করে বলল। এতগুলো ছেলেদের মাঝে হুমায়রা হেসে ফেলল আর বলল, তুই এত ছেলেদের ভয় পাস কেন বলতো? ক্যান্টিনে কতজন আছে, চল, কিছু হবে না। হুমায়রা রোজাকে টানতে টানতে আহমেদের কাছে নিয়ে এলো। দুজন মেয়েকে এদিকে আসতে দেখে আহমেদের একজন বন্ধু শিয়াম চোখের ইশারা করে আহমেদকে পেছনে দেখতে বলল। আহমেদ পেছনে ঘুরে রোজাকে এখানে দেখে অবাক হলো না, কারণ রোজা যখন ক্যান্টিনে ঢুকেছে তখনই সে আহমেদের চোখে পড়েছিল। গিটারটা সাইডে রেখে সে রোজাদের সামনে এসে দাঁড়ালো এবং বলল, কিছু লাগবে? রোজা আমতা আমতা করা শুরু করলো। তার কেন জানি খুব অস্বস্তি হচ্ছে। এই লোকটার সামনে আসলে কেন যে এখন রোজার জবান বন্ধ হয়ে যায় সে নিজেও জানে না, কিন্তু নিজেকে তখন খুব দুর্বল প্রাণী মনে হয়, যেন মনে হয় বাঘের সামনে হরিণী দাঁড়িয়ে রয়েছে। হুমায়রা বলে উঠল, আসলে ভাইয়া, ও আপনাকে কিছু বলতে চাচ্ছে।
ব্যাস, রোজার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এভাবে বলার কি দরকার ছিল? আহমেদ এবার হুমায়রার থেকে চোখ সরিয়ে রোজার দিকে তাকালো আর বলল। কি বলবে? রোজা এক পলক আহমেদের দিকে তাকিয়ে বলল। আসলে সেই দিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আর আমার এখন অত টাকা নেই কাছে। তবে আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি টাকাটা আপনাকে ফিরিয়ে দিব। আহমেদের যেন পছন্দ হলো না রোজার এই কথা। ভ্রু কুঁচকে বুকে হাত গুজে সে বলে উঠল। তুমি এই কথা বলতে এখানে এসেছো? রোজা উপর নিচ মাথা নাড়ালো। সে তো এই কথা বলতেই এসেছিল। আহমেদ বলল। টাকা এখনই দিতে হবে না, যখন খুশি দিও, কিন্তু ঋণ শোধ করার ব্যাপারটা তুমি এখন কমপ্লিট করতে পারো। আহমেদের এরকম কথা শুনে তার বন্ধুরা ফিসফিস শুরু করলো। শিয়াম তো বলে উঠল। ব্যাপার কি দোস্ত, এই ছেলেটা তো কোনো মেয়ের সাথে এভাবে কথা বলে না। আজ এই মেয়েটার সাথে এমন অদ্ভুতভাবে কথা বলছে কেন? ভূতে ধরেছে নাকি? বাকিরাও একই চিন্তায় মগ্ন। তাদেরও উত্তর জানা নেই। আসলে আহমেদ বরাবরই মেয়েদেরকে এড়িয়ে চলে। আহমেদের কথা শুনে রোজা না বুঝে তাকিয়ে রইল আহমেদের দিকে। তারপর বলল। কিভাবে? আহমেদ মুচকি হেসে বলল। না, তোমার না, তোমার পাশের বাসার আন্টির মেয়ের নাম্বার।